তীব্র দাবদাহ সারা দেশে। হিট স্ট্রোকে রাজধানীতে একজনের মৃত্যু, আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। শিগগিরই গরম কমার সম্ভাবনা নেই। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। এসকাপের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন বুধবার। 2 দিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু, 3 সদস্যের কমিটি গঠন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অব্যাহত দাবদাহে নাকাল সারা দেশের মানুষ। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনা ও চুয়াডাঙ্গায়। একই অবস্থা অন্য জেলাগুলোতেও। বাতাসে যেন আগুনের হলকা, বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। রাজশাহীর বাগমারায় ভুট্টা খেতে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ ধরে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। 2 ডিগ্রি কমে সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত জনপদ। দিন ও রাতের তাপমাত্রায় নেই খুব বেশি তফাৎ। জনসাধারণকে সচেতন করতে এখনো চলছে মাইকিং। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে। ঘর থেকে বিশেষ কাজ ছাড়া বেরাতে পারছেন না। আর বেরালে মনে হচ্ছে এই আগুনের মতো সাড়া লাগছে চোখে। এই তাতে মানুষ বেরাতে পারছে না। এতে করে আমাদের ভাড়াবাদি কিছুই হচ্ছে না। আমাদের চাল ডাল কিনবো, 1 কেজি 2 কেজি চাল কিনতে পারছি না। তীব্র তাপদাহে পুড়ছে ঝালকাঠিও। চরম বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। প্রখর রোদে পুড়ছে বিস্তীর্ণ মাঠের ফসল। মাটি ফেটে চৌচির। রোজগার কমে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে শ্রমজীবীদের। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রেহার কোনো কায়দা নাই, দুর্বিষহ অবস্থা। গরমে গায়ে গুঞ্জি জামাটামা রাহার কোনো সিস্টেম নাই। খুব খারাপ অবস্থায় আছি আমরা। নামছি রোডে প্যাডের দায়, রোডে কোনো যাত্রী নাই, রাস্তাঘাটে কোনো লোকজন বেরোতে পারছে না। গরমে চলতে পারতে অসুবিধা হয়, এতে গাড়ি বেশি খাওয়া লাগে। এই তীব্র গরমে যেটা স্বাস্থ্যের ঝুঁকি যেটা আছে সেটা হচ্ছে যে ডায়রিয়া। এই আমাদের অঞ্চলে অলরেডি ডায়রিয়া শুরু হয়ে গিয়েছে। কিছুটা প্রকোপ বেড়েছে আগে, যদিও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে। গরমে অতিষ্ঠ শরীয়তপুরের সাধারণ মানুষ। রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই তাপদাহ কতদিন থাকবে কি থাকবে আমরা জানি না। তবে আমার কথা হলো যে বাচ্চাদেরকে ঘরের বাইরে যত কম নিয়ে পারা যায় তত ভালো। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাতক্ষীরাতেও। বেকায়দায় খেটে খাওয়া মানুষ। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরমের হাত থেকে রেহাই পেতে গাছতলায় আশ্রয় নিচ্ছেন অনেকে। ভিড় বেড়েছে ডাব, শরবত ও আখের রসের দোকানে। ক্ষতি হচ্ছে আমসহ বিভিন্ন ফসলের। রাস্তাঘাটে চলা যাচ্ছে না, তাই এখানে একটু তাপমাত্রা কম, তার কারণে এই আরামদায়ক জায়গায় বসে আছি। তাপে গাড়ি চালানো যাচ্ছে না, টায়ার পর্যন্ত ফেটে যাচ্ছে। এত গরম কি করি সহ্য করবো? পেটের জ্বালায় তো করতেই হবে। পানিতে নিয়ে গেলে বাচ্চারা তো আর উঠতেই চায় না পানির থেকে। প্রচণ্ড গরম। এত গরমের ভিতরে আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে অচিরেই মুক্তি মিলছে না। এপ্রিল জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাভিশন নিউজ ডেস্ক। গরম অব্যাহত থাকায় হিট অ্যালার্টের সময়সীমা আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। আজ তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও জনজীবনের স্বস্তি মিলছে না। ঘর থেকে বের হলেই গরমে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। ঢাকা মেডিকেল কলেজ এলাকায় হিট স্ট্রোকে একজন রিকশা চালকের মৃত্যু হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। গেল কদিন ধরেই রাজধানী সহ সারা দেশে বইছে তাপদাহ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বিরাজ করছে। আর রাজধানী ঢাকাতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে তাদের। গরমে তো গাড়ি চালানো যায় না, খুব কষ্ট হয়। মনে করেন যে 11টার সময় বাইরে হয়েছি, আর 2টা পর্যন্ত গাড়ি চালাবো, আর কি 2টা পর্যন্ত গাড়ি চালা যায় না। এত গরমের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে, রাস্তাঘাটে বের হলেও কষ্ট হচ্ছে।
বয়স্ক মানুষ কিংবা রোগী, জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বয়স্ক মানুষ হাতে একটা ছড়ি, তারপর ধরেন উপরে একটা ছাতা, তারপরে পানি আছে, খুব সতর্কভাবে থাকতে হইতেছে। আর আমরা যারা চাকরিজীবী আছে তারা অ্যাকচুয়ালি অনেক সাফার করছি, কারণ যারা বাসে চলাচল করি আমরা বা হচ্ছে পাবলিক যেই ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি সেগুলোতে যে মানে মানুষের যে ভিড় প্লাস হচ্ছে যে গরম, এটাতে আসলে অতিষ্ঠ অবস্থা। এবং তীব্র গরমের এই অস্বস্তির হাত থেকে রক্ষা পেতে অনেকে আবার ফুটপাতের শরবত খাচ্ছেন, যদিও এটা কতটুকু স্বাস্থ্যকর সেটা কেউ বিবেচনা নিতে পারছেন না তারা। শরবত খেলাম, অতিরিক্ত গরম লাগছে, এই যে বরফ দিয়ে শরবত খাওয়াচ্ছে, মোটামুটি ঠান্ডা লাগলো। আর যে পরিমাণ গরম পড়ছে, হাসপাতালে গেছিলাম, প্রচণ্ড গরম। বাচ্চা তো এখন আমি যাওয়ার কথা ছিল সন্ধ্যা বাড়িতে, এখন ইমার্জেন্সি যাইতেছি, এর অবস্থা পুরো খারাপ। তীব্র এই তাপদাহ অব্যাহত থাকায় আবহাওয়া অফিস এক সতর্ক বার্তায় জানিয়েছে সোমবার থেকে পরবর্তী 3 দিন হিট অ্যালার্ট জারি থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, আজকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, কোনো জায়গায় 1 ডিগ্রিও কমতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে আগামীকাল পরশু তাপমাত্রা কমবে না, এমনকি কোনো জায়গায় আবার নতুন করে বাড়তে পারে। এই জন্য আমরা আজ থেকে সামনে 72 ঘন্টার জন্য আমরা নতুন করে হিট অ্যালার্ট জারি করেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা রবিবারের চেয়ে কিছুটা কম, তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়ার আভাস দেয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গরমে অসুস্থতাজনিত রোগীদের চিকিৎসা সেবায় ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতাল জরুরি অবস্থার জন্য স্ট্যান্ড বাই রাখা হয়েছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অধ্যাপক আনু মোহাম্মদের চিকিৎসার ব্যাপারে বোর্ড মিটিংয়ে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। মিটিং শেষে সাংবাদিকদের জানান, বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে আনু মোহাম্মদের সমন্বিত অপারেশন করা হবে। প্রধানমন্ত্রী ফোন করে আনু মোহাম্মদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন বলেও ডাক্তার সামন্ত লাল জানান। গরমে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি রোগীদের চিকিৎসা সেবা দিতে সারা দেশের হাসপাতালগুলোকে বিশেষ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে তথ্য দেন তিনি। জানান, এই গরমে মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীদের শুধু অনলাইন ক্লাস হবে, তবে নিয়মিত পরীক্ষা হবে। আমাদের যে ডিএনসিসি হাসপাতাল আছে, যেটা কোভিডের সময় খুব হেল্প করছিল, ওদেরকে আমরা প্রস্তুত রাখছি। তবে মনে করি না যে ওই রকম অবস্থায় যাবে। যদি কোনো দরকার হয় সেটা আমরা ব্যবহার করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করা হলে রক্ষা পেত বিশ্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিংসতা শক্তিশালীকরণ এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নিতে বিশ্বের সামনে 5 দফা সুপারিশ তুলে ধরেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের রিপোর্ট। I declare the grand inauguration of NAP Expo 2024 and the launch of BCDP. ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান 2024-এর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় 1000 প্রতিনিধি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। 4 দিন ব্যাপী এই আয়োজনের লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন সহ তার সরকার 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে 37,000 কোটি টাকা ব্যয় করেছে। 25 বছর মেয়াদী জাতীয় অভিযোজন পরিকল্পনা সহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিস্তারিত তুলেও ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব সম্পদ দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। অভিযোজন কার্যক্রমে বাস্তবায়নের জন্য 2009 সালে আমরা নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছি। 2023-24 অর্থ বছরে 25টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা আমরা ব্যয় করেছি। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য প্রধানভাবে দায়ী ধনী দেশগুলোর প্রতিশ্রুত অর্থ জলবায়ু তহবিলে দ্রুত জমা দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বানও জানান তিনি।
অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহে প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে নানান পদক্ষেপ নিয়েছে। ধরিত্রী রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমিরকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি বিকেল 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে কাতারের আমিরকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কাতারের আমিরকে গার্ড অব অনার প্রদান করে। কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক হবে। এ সফরে ঢাকা ও দোহারের মধ্যে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পণ্য পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হতে পারে। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি মেনে সভা সমাবেশ করবে, তা না হলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি আশা করেন 28 অক্টোবর আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি করেছিল সেই পথে এবার হাঁটবে না দলটি। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, জাতিসংঘের এসক্যাপ সম্মেলনের বাইরেও 26 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি দেশটির পর্যটন খাতে মানব সম্পদ বিনিয়োগে আগ্রহ দেখাবে বাংলাদেশ। সফরে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারকে সইয়ের পাশাপাশি মুক্ত বাণিজ্য আলোচনার বিষয়ে একটি লেটার অব ইন্টেন্ট থাকবে। সম্মেলনে 26 এপ্রিল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের সফর সংক্ষিপ্ত, সে কারণে ধানমন্ডি 32 নম্বর ও রাস্তা উদ্বোধন সহ সব জায়গায় যেতে পারছেন না। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকটিও বাতিল করা হয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। সার্বিক দিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বিধায় এটি উভয় দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রেক্ষিতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও বর্ধিতকরণের লক্ষ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। আমরা আশা করব বিএনপি আগের পথে আর হাঁটবে না। বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি পালন করে অক্ষুণ্ণ রেখে তারা সভা সমাবেশ করবে। যদি আগের পথে হাঁটে, আমরা তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় জানি। জনগণ তাদেরকে আর আগের পথে হাঁটতে সুযোগ দিবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। বলেন, ভারতের উপর ভর করে সরকার যত কিছুই করুক বিএনপিকে ধ্বংস করা যাবে না। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি সংগঠিত হচ্ছে, শক্তি অর্জন করেছে। বিএনপি আন্দোলন থেকে পিছু হটবে না বলেও জানান জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, জনগণের পকেট কেটে ক্ষমতায় আসার 100 দিন উদযাপন করছে সরকার। আওয়ামী লীগের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। কেন সেই ভারত বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে? সেই কারণে আজকে ব্যানারে বলা আছে, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। আমরা ভারতীয়দেরকে এদেশে আগ্রাসন থেকে বিরত রাখার জন্য আজকে আমরা নেমে পড়েছি। ওবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন?
নামটা বলেন, আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। তাইমুর রশিদের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে। যদিও শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সেসব অভিযোগের জবাব দেন বেনজির আহমেদ। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরুর কথা জানিয়েছে দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। জানান 18 এপ্রিল কমিশন সভায় সাবেক আইজিপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের বিষয়টি অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক সচিব। ঈদ উল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা 18 এপ্রিল অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাবেক এই আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চে রিটের শুনানি হতে পারে। বেনজির আহমেদের যে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান যেটাই বলুন না কেন, এটা দুদক কিন্তু এটা করতে বাধ্য, কারণ এটা দুদকের আইনেই আছে, তাদের কার্যাবলীতেই আছে যে তারা এই আইনগত তারা অনুসন্ধান করবে। আমরা চেয়েছি যে দুদক এই আইনগত অনুসন্ধান না করে তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতা কেন আইনগতভাবে এটা বেআইনি হবে না, ব্যর্থতা কেন বেআইনি হবে না, এইটা ঘোষণা চেয়ে রিটটা করেছি। এর আগে সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে রবিবার দুদককে চিঠি দেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রের ভিত্তি হল অবাধ, মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম। এই বক্তব্যকে ধারণ করেই দক্ষিণ কোরিয়ায় শুরু হলো এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স। বক্তারা বলেন, বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী সরকারের উত্থানে হুমকির মুখে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা। কার্যকর গণতন্ত্রের জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ইমরুল কায়েসের প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হোটেল প্রেসিডেন্টে শুরু হয়েছে ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স 2024। এতে অংশ নিয়েছেন বিশ্বের 46টি দেশের অর্ধশতের বেশি সাংবাদিক। 6 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চুং বায়ুং-উন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর করতে অবাধ ও মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী সরকারের উত্থান হচ্ছে, এটা উদ্বেগজনক। এ ধরনের সরকার সবসময় সাংবাদিকদের ভয়ভীতি দেখাতে চায়। আমরা বিশ্বাস করি যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কর্নারস্টোন বা ভিত্তি হলো অবাধ, মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং সাংবাদিক ও গণমাধ্যম রক্ষায় সকল ধরনের বিধিবিধান ও আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগকে আমরা সমর্থন দিয়ে যাব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী অভূতপূর্ব হুমকির মুখে পড়েছে। সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি হামলা সহ নানা কারণে সাংবাদিকদের জীবন হুমকির মুখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তারা। আর এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্সের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলেন আয়োজকরা। The aim of this conference is to promote the understanding among the international journalists, such as world journalism and AI, and during the critical situation in the world. আগামী 26 এপ্রিল শেষ হবে এই কনফারেন্স। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা নানা ধরনের সমস্যার কথা তুলে ধরলেন। তবে এ ব্যাপারে সবাই একমত যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। এজন্য সব বাধা বিপত্তি উপেক্ষা করতে হবে।
গণতন্ত্রকে কার্যকর করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স, সিউল, দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চীনা রাষ্ট্রদূত। অংশ নেন বিশেষ প্রার্থনায়। পরে সমাধিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। ঘুরে দেখেন সমাধিসৌধ কমপ্লেক্স। পরে সাংবাদিকদেরকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীর আগ্রহের কথা জানান তিনি। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক বলয়ের মধ্যে রাখার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় প্রেস ক্লাবে পুঁজিবাদের আগ্রাসী ভূ রাজনীতি ও লেনিন বিষয়ক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। রাশেদ খান মেনন বলেন, গণতান্ত্রিক সমাধান বাদ দিয়ে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ইসলামোফোবিয়ার নামে অনেক দেশকে ধ্বংস করা হয়েছে। এখন চলছে ইসরায়েলি আগ্রাসন। বাংলাদেশকেও এই ভূ রাজনৈতিক আগ্রাসনের দিকে টেনে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার বলয়ে বাংলাদেশকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত জাতীয় নির্বাচনে এর চূড়ান্ত প্রকাশ দেখা গেছে। মেনন বলেন, বিএনপি জামাত এই এজেন্ডা বাস্তবায়নে সহযোগীর ভূমিকায় রয়েছে, তাই তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে দলের ঐক্য নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করার কোনো আইনগত ভিত্তি নেই। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে এখনও বিএনপিতে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন, আইনজীবী ফোরামের কোনো গঠনতন্ত্র না থাকায় তাকে অব্যাহতি দেওয়ার কোনো বৈধতা নেই। সংগঠন থেকে এর আগে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারও সঠিক হয়নি। সংবাদ সম্মেলনে তিনি আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের কঠোর সমালোচনা করেন। কায়সার কামালকে সরকারের এজেন্ট, অর্বাচীন বালক ও নৈতিক স্থলনজনিত অপরাধী বলে অভিহিত করেন খোকন। ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এবং দীর্ঘদিন থেকে আমি জাতীয় আইনজীবী ফোরামের সংগঠন হিসেবে কাজ করে আসছি। এই অর্বাচীন বালক কায়সার কামাল এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসতে মানালো, বুঝালো যে বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম, তো ভিন্ন সংগঠন হয়ে গেল না যে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম মানালো। এর কোনো ঘটনান্তর নাই, কারণ জাতীয়বাদী আইনজীবী ফোরামের ঘটনান্তর এই সংগঠনে অ্যাডপ্ট করা হয়নি। এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা দুইবার, কোন ধারায় লিখেছে, কোন সংগঠনের কিছু লিখেছে। তো যেই সংগঠনের যেই সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম যেহেতু ঘটনান্তর নাই, তাদের এই চিঠির কোনো আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভয় করছে, এটা কি ভ্যালু আছে, লিগ্যালিটি আছে। মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে গবেষণা এখনো অসমাপ্ত আছে। এ নিয়ে আরও কাজ করতে হবে এমনটি মনে করেন সম্প্রতি বাংলাদেশের আলোচনায় অংশ নেয়া আলোচকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় আর.সি. মজুমদার হলে মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এতে আলোচকরা বলেন, মুক্তিযুদ্ধটা শুধু একটি মানচিত্রের জন্য নয়, এটা ছিল শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য। তারা বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত না থাকলেও পাকিস্তানি শাসকরা এদেশের জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধে 23 বছরের নিপীড়নের জবাব দেওয়া হয়েছে। আলোচকরা বলেন, এই দেশের জনগণ সবাই যেমন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, তেমনি ভাই ভাই হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধরে রাখতে হবে। বিপুল সম্ভাবনার মাঝেও মুখ থুবড়ে পড়েছে দেশের মুরগির খামারগুলো। লোকবল সংকট আর প্রযুক্তির ঘাটতিতে তেমন কাজে আসছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন দেশের 28টি খামার। তবে খামারের উন্নয়নে শিগগিরই প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। আল মাসুম সবুজের ক্যামেরায় মাইনুল শোভনের রিপোর্ট। রাজধানীর মিরপুরে 1976 সালে প্রতিষ্ঠিত সরকারি কেন্দ্রীয় মুরগি খামার।
20 একর জায়গার উপর এ খামারে দেখা মিলবে দৃষ্টিনন্দন ফাউমি, বিপিআর এবং স্বর্ণালী সহ অপ্রচলিত বেশ কিছু জাতের মুরগির। এ পর্যন্ত মুরগির 3টি জাত উদ্ভাবন করেছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি, যার মধ্যে রয়েছে বাজারে বহুল বিক্রিত সোনালী জাত। খামারটিতে একসময় প্রতি মাসেই মুরগির প্রায় 2 লাখ বাচ্চা ফোটানো হতো। নানা সীমাবদ্ধতায় উৎপাদন কমতে কমতে এখন সেখানে বছরে লক্ষ্যমাত্রাই 3 লাখ বাচ্চার। প্রয়োজনীয় বরাদ্দ ও শ্রমশক্তি না থাকায় 27টি শেডের মধ্যে 7টি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। বিশাল এ খামারে স্থায়ী লোকবল মাত্র 5 জন, আর বাকিরা বহিরাগত, কাজ করেন দৈনিক হাজিরায়। আমরা এখানে বছরে 5000 মুরগি, লেয়ার মুরগি পালার আমরা সরকারিভাবে বাজেট পাই। এই 5000 মুরগির ভিতরে স্বর্ণালী থাকে, এখানে আপনার CPF2 থাকে, ফাউমি থাকে, RIR থাকে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই খামারগুলো জনগণের চাহিদা অনুযায়ী সাপোর্ট দিয়ে যাচ্ছিল। চাহিদার নিরিখে এখন আমরা কুলিয়ে উঠতে পারছি না, আমার শেডগুলো রান করাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। প্রযুক্তির ছোঁয়া লাগেনি বললেই চলে সরকারি এই খামারটিতে। 80-র দশকে বিদেশ থেকে আনা প্রযুক্তিতেই চলছে হ্যাচারির বাচ্চা উৎপাদনের কাজ। সরকারিভাবে প্রতিষ্ঠিত এসব মুরগির খামার প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য ছিল যাতে এসব দেখে সাধারণ উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে এই মুরগির খামার গড়তে অনুপ্রাণিত হয়। কিন্তু সে উদ্দেশ্য সাধন তো দূরের কথা, বরং মুরগির বাজারে প্রায়শই নেমে আসা অস্থিরতার অবসানে কোনো ধরনের ভূমিকা রাখতে পারছে না এ ধরনের সরকারি খামারগুলো। রাজধানীর বাইরে কুমিল্লা, রাজবাড়ী, ফরিদপুর, জামালপুর সহ বিভিন্ন জেলায় মুরগির সরকারি খামার রয়েছে আরও 27টি। এসবের বেশিরভাগের অবস্থা আরও নাজুক। অনেক খামারেই ভঙ্গুর অবস্থায় কোনো মতে দাঁড়িয়ে আছে শেড। মুরগির সংখ্যাও খুবই অপ্রতুল। সংরক্ষিত আছে 2-1টি জাত। কোনো খামারেই 2-1 জনের বেশি স্থায়ী লোকবল নেই। দৈনিক হাজিরার শ্রমিক দিয়ে চলে কেবল জরুরি কাজটুকু। খামারগুলো মাঝে মাঝে সীমিত আকারে বাচ্চা সরবরাহ করে পারিবারিকভাবে ছোট পরিসরে মুরগি লালন পালনকারীদের। অথচ দেশে প্রায় বাচ্চা সংকটের কারণে মুরগির বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। বিপুল লোকসানও গুনতে হয় খামারিদের। ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান মনে করছেন, এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে সরকারি খামারগুলোর। এখন বাচ্চার ক্রাইসিস, বাচ্চার দামও একটু বেশি। এই সময়ও যদি সরকারের উৎপাদন থাকতো তাহলে হয়তো ক্রাইসিসটা কম থাকতো, মার্কেটটা এত কখনো কখনো হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো না। এইভাবে খামারি লেভেলে ওনারা তো সব দিতে পারতেন। সরকারি খামারগুলোর উন্নয়নে একটি প্রকল্প প্রস্তাবনা পর্যায়ে ঝুলে আছে 1.5 বছরেরও বেশি সময় ধরে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, প্রকল্পে বিদেশি অর্থায়ন খুঁজছে সরকার। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে সরকারি খামারে মুরগি লালন পালনের বিরোধী তিনি। আমরা এগুলোকে আধুনিকায়ন করতে যাচ্ছি। একটা প্রকল্প আমরা করেছি, সেখানে এনভায়রনমেন্ট কন্ট্রোল শেড আসবে, সেখানে আরও আধুনিকায়ন হবে, হ্যান্ড টাচ কোনো কিছু লাগবে না, এরকম পদ্ধতিও সেখানে থাকবে। কমার্শিয়াল বার্ডে আমরা সেটা করতে পারবো না। মুরগির সরকারি এ খামারগুলোই নেই স্বতন্ত্র ওয়েবসাইট, তাই মুরগির সংখ্যা বা উৎপাদনের হালনাগাদ তথ্য মেলে না সহজে। এক্ষেত্রে লোকবলের ঘাটতিকে দায়ী করলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতনরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। টানা খরায় পুড়ছে গোটা উত্তরাঞ্চল। কৃষি ফসল নিয়ে এখন যখন দুশ্চিন্তায় লাখো কৃষক, তখন তিস্তা সেচ প্রকল্পে বইছে সুবাতাস। ওপারের বরফ গলা পানিতে গাঢ় সবুজে রাঙিয়েছে বোরোর মাঠ। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে প্রায় 513 কোটি টাকার ফসল উৎপাদনের আশা করছে পানি উন্নয়ন বোর্ড। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তিস্তার পানিতে ভরে গেছে সেচ প্রকল্পের ছোট বড় খাল। পানি গড়িয়ে পড়ছে ফসলের জমিতে, বাতাসে দুলছে ধানের শীষ। পানির সংখ্যা থাকলেও তিস্তা সেচ প্রকল্প গ্রামের মেঠোপথের সব দিকে ধান আর ধান। কোথাও গাঢ় সবুজ, কোথাও সদ্য ফোটা ধানের শীষ। হৃষ্টপুষ্ট ফসলে মুগ্ধ কৃষক। কিছুদিনের মধ্যেই ঘরে উঠবে ধান। আমরা তো এই ক্যানেলের পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম যে আমাদের পানি পাবো কি না, কিন্তু আল্লাহর রহমত আমাদের পানি খুব ভালোভাবে পাইছি, এবং যখনই পানি চাই তখনই পানি দেয়, এবং আমাদের পানি দিয়ে কৃষক খুব উপকৃত হয়েছে। ক্যানেলের পানিতে সারের পরিমাণ আসলে খুবই কম লাগে। গতবারের চেয়ে এবারে আমাদের ফলন তো অনেক বেশি, এবং আমাদের 5 থেকে 7 মণ ধান বিঘা প্রতি আমাদের ইনশাল্লাহ বেশি হবে। ফসল ভালো হয়েছে, মন ভালো আছে, ঘুমও ভালো হয়েছে। মৌসুমের শুরুটা খুব একটা সহজ ছিল না। পানি পাওয়া নিয়ে ছিল টেনশন। মাঠ কর্মকর্তাদের উদ্যোগে সফল প্রকল্প।
আর সংশ্লিষ্টরা বলছেন সঠিক পরিকল্পনায় চলতি মৌসুমে রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে প্রকল্পে ৪৫,০০০ হেক্টর লক্ষ্যমাত্রা হলেও আরও বেশি জমিতে সেচ পেয়েছে। তিস্তা সেচ প্রকল্পের সম্প্রসারণ এবং পুনর্বাসন, তো এই প্রকল্পটি চলমান রেখে আমরা কৃষকদের কিভাবে সেচের পানি দিব এবং কতটুকু পানি পাবো সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। তিস্তা সেচ প্রকল্পের পানি কৃষকদের জন্য আসলে আশীর্বাদ, খুবই স্বল্প খরচে, এবং এখানে যে সেচ প্রকল্পটি আমাদের এখানে কোনো বিদ্যুৎ খরচ হয় না, কোনো ডিজেল খরচ হয় না। আমরা সম্পূর্ণ গ্র্যাভিটি ফ্লোর মাধ্যমে সেচ নেটওয়ার্ক খালের মাধ্যমে কৃষকের জমিতে পানি প্রদান করতে সম্ভব হয়। প্রকল্পে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাতে উৎপাদন হবে ১,৩৫,০০০ টন চাল। টাকার অঙ্কে মূল্য প্রায় ৫১৩ কোটি। টানা খরায় সেচ নির্ভর বোরো নিয়ে চিন্তায় যখন উত্তরের কৃষক, তখন তিস্তাপাড়ের কৃষকের মুখে তৃপ্তির হাসি। বেহিসেবি পানি পেয়ে ফলিয়েছেন সোনার ফসল। এখন শুধু অপেক্ষা ফসল ঘরে তোলার। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেডবিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জে। বিকেলে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই কর্মসূচি হয়। এতে বক্তব্য রাখেন ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি AK নাসিম খান ও নারী নেত্রী মায়া সহ আরও অনেকে। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এ চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে 20 লাখ টাকা উপহার দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ফরচুনের খেলোয়াড় কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশু। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক আয়োজনে এই চেক হস্তান্তর করা হয়। বরিশাল ফরচুনের সঙ্গে সরাসরি নগদের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলেরই অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়া মুশফিকুর রহিমও যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তীব্র দাবদাহ সারা দেশে। হিট স্ট্রোকে রাজধানীতে একজনের মৃত্যু, আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। শিগগিরই গরম কমার সম্ভাবনা নেই। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। এসক্যাপের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন বুধবার। 2 দিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল। সাবেক IGP বেনজিরের দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু। 3 সদস্যের কমিটি গঠন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।